ইতিহাস লেখে বিজয়ীরা, তেমনি একজন বিজয়ী মুসলিম শাসক মানসা মুসা, যার মোট সম্পদের পরিমাণ ইলন মাস্ক থেকে শুরু করে জেফ বেজোস, বিল গেটসদের মোট সম্পদ থেকেও কয়েক গুণ বেশি, যার দানশীলতার কারণে মিশরের মতো দেশে দেখা দিয়েছিল মুদ্রাস্ফীতি। মানসা মুসার সম্পদের যে শ্বাসরুদ্ধকর বর্ণনা পাওয়া যায় তা শোনার পর আজ পর্যন্ত কেউই অনুমান করতে পারেনি কতটা সম্পদশালী ও ক্ষমতাশালী ছিলেন তিনি। কিভাবে মানসা মুসার দানশীলতা মিশরে ভয়ঙ্কর মুদ্রাস্ফীতির কারণ হয়েছিল, আর কত সম্পদের বা মালিক আফ্রিকানি মুসলিম শাসক, এই নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন। পৃথিবীর সবচেয়ে বেশি সম্পত্তির মালিককে তা জানার কৌতূহল কম বেশি সবার মাঝে আছে। সাধারণ মানুষের এই জানার আগ্রহ থেকেই ফোর্বস ম্যাগাজিন প্রতি বছর প্রকাশ করে আসছে শীর্ষ ধনীদের তালিকা। ফোর্বস বর্তমান সময়ের সেরা ধনীর নাম বললেও কখনো প্রকাশ করেনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনীর ব্যক্তি মানসা মুসার নামটি। চতুর্দশ শতাব্দীতে আফ্রিকার মালি নামের দেশে জন্মগ্রহণ করেন মুসা। আফ্রিকার দেশ মালির শাসক হওয়ার পূর্বে মালি সাম্রাজ্যের শাসক ছিলেন মুসার ভাই আবু বকর। আবু বকরের মাথায় ভূত চাপে অভিযানের মুসার কাঁধে সাম্রাজ্যের দায়-দায়িত্ব দিয়ে 2000 জাহাজ, কয়েক হাজার নারী পুরুষ এবং দাস-দাসী নিয়ে উত্তাল সমুদ্রে নেমে পড়েন তিনি। এরপর আর কখনো নিজ দেশে ফিরে আসেনি আবু বকর। ভাইয়ের দিয়ে যাওয়া রাজ্য পরিচালনার দায়িত্ব পেয়ে বদলে দেন গোটা মালির অর্থনীতি। ক্ষমতা এসে 24টি নতুন শহর যুক্ত করেন তার রাজত্বে। বিশাল হয়ে ওঠে গোটা মালি দেশটি। প্রায় 2000 মাইল জুড়ে ছিল মানসা মুসার রাজত্ব। মূলত স্বর্ণ এবং লবণের বিশাল ভান্ডার হাতে আসায় মানসা মুসা হয়ে ওঠেন তৎকালীন সময়ের সবচেয়ে প্রভাবশালী শাসক। ব্রিটিশ মিউজিয়ামের হিসেব অনুযায়ী মানসা মুসার শাসনামলে তৎকালীন বিশ্বের যে পরিমাণ স্বর্ণের মজুদ ছিল তা অর্ধেক ছিল মালিতে। এসব সম্পদের মালিক ছিলেন মানসা মুসা। তবে মানসা মুসা যশ, খ্যাতি আর দানশীলতার পরিচয়ে গোটা বিশ্ব জানতে পারে যখন মানসা মুসা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বের হন। সে সময় তার সঙ্গে ছিল 60,000-এর বিশাল এক বাহিনী। ছিলেন বুদ্ধিজীবী, ধর্মতাত্ত্বিক, পরিষদ ও অভিযাত্রা। আরও ছিলেন সৈনিক, কবি, ব্যবসায়িক, উটচালক। সেবা করার জন্য দাস ছিল 12,000। খাবারের জন্য ছিল ছাগল এবং ভেড়ার এক বিশাল বহর। হজের উদ্দেশ্যে মানসা মুসা যখন তার বিশাল বহর নিয়ে বের হন তখন মনে হয়েছিল মরুর বুক দিয়ে যেন একটি শহর চলছে। কায়রোতে মানসা মুসা প্রবেশ করতেই বেড়ে যায় কায়রোর বেচাকেনা। তবে কায়রোর ব্যবসায়ীরা অবাক হতে বাধ্য হন যখন তারা দেখতে পান মানসা মুসা সবকিছুর মূল্য স্বর্ণ দিয়ে পরিশোধ করছেন। এমনকি যারাই মানসা মুসার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তাদের সবাইকে অঢেল স্বর্ণ দিচ্ছেন। প্রথম স্বর্ণ পেয়ে কায়রোর মানুষ খুশি হলেও এই স্বর্ণ কাল হয়ে দাঁড়ায় কায়রোবাসীর জন্য। মানসা মুসা কায়রো ছেড়ে চলে আসার 10 বছর পরও মিশর কাটিয়ে উঠতে পারেনি মুদ্রাস্ফীতি। মিশরের একজন সাধারণ দাসের গায়েও তখন স্বর্ণখচিত পারস্যের দামি জামা দেখা যেত। এত পরিমাণে স্বর্ণ যাত্রাপথে দান করেছিলেন মানসা মুসা। নিজ দেশে ইসলামের সৌন্দর্য এবং ইসলামের ইতিহাস ছড়িয়ে দিতে হজ শেষে মক্কা থেকে বহু ইসলামী চিন্তাবিদকে সাথে করে নিয়ে এসেছিলেন মানসা মুসা। তাদের মাঝে একজন ছিলেন বিখ্যাত স্থপতি আবু এস হকেস সাহেলি, যাকে কিনা বিখ্যাত জিঙ্গারেবার মসজিদের নকশাকার হিসেবে ধারণা করা হয়। এই মসজিদের নকশা এঁকে দেওয়ায় মানসা মুসা সেই কবিকে পারিশ্রমিক হিসেবে 200 কেজি স্বর্ণ দিয়েছিলেন বলে কথিত আছে, যার বর্তমান বাজার মূল্য 82 লাখ মার্কিন ডলার। মৃত্যুর আগ পর্যন্ত দাপটের সাথে গোটা বিশ্বে নিজের প্রভাব বিস্তার করেছেন মানসা মুসা। প্রায় 25 বছর মালি শাসন করেছেন মুসা। এ সময় মালি হয়েছিল গোটা বিশ্বের অন্যতম ধনী দেশ। বর্তমান সময়ের আফ্রিকার অন্যতম গরিব দেশ হলেও মানসা মুসার আমলে মালি দেশটিতে কখনো দেখা যায়নি অভাব, অনটন কিংবা অর্থনৈতিক বিপর্যয়। মানসা মুসার মৃত্যুর পর তার ছেলেরা ক্ষমতা এলেও নেতৃত্বের অভাবে একসময় ছোট ছোট শহরগুলো হাতছাড়া হতে থাকে মালি থেকে। একসময় পুরো সাম্রাজ্য ধসে পড়ে। সেই সাথে ইতিহাস থেকে হারিয়ে যেতে শুরু করে মানসা মুসার নাম। 2024 সালে এসে কখনো কেউ মানসা মুসার মোট সম্পদের পরিমাণ অনুমান করতে পারেনি। যে মানুষের সম্পত্তি 2 লাখ সেনা পাহারা দিত, তার মোট সম্পদের পরিমাণ অনুমান করতে না পারাই স্বাভাবিক।